সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুল হক, জ্যেষ্ঠ শিক্ষক, সমাজকর্ম বিভাগ, আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। আলোচনার প্রারম্ভে আমরা জানাচ্ছি মুজিব শতবর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সে হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র। প্রথম পত্রে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1601 খ্রিস্টাব্দের দরিদ্র আইন। 1601 খ্রিস্টাব্দের দরিদ্র আইন প্রণয়নের আগে ইংল্যান্ডে অনেকগুলো আইন প্রণীত হয়েছিল। সকল আইনের মধ্যে সমন্বয় সাধন করে পরিশেষে 1601 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়। রানী এলিজাবেথ এই আইনটি প্রণয়ন করেন বলে এই আইনটিকে 43 এলিজাবেথ দরিদ্র আইন বলা হয়। 43 এলিজাবেথীয় দরিদ্র আইন বলা হয়। অতীতে দরিদ্র আইনগুলোর সার্থকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে এবং দরিদ্র শ্রেণীর সম্পূর্ণরূপে মঙ্গল বিধানে সক্ষম না হওয়ার কারণে 1601 খ্রিস্টাব্দে অতীতের সকল আইনের সমন্বয় সাধন করে 1601 খ্রিস্টাব্দে এই দরিদ্র আইনটি ইংল্যান্ডে প্রণয়ন করা হয়। ইংল্যান্ড মানে যাকে তোমরা বলো ব্রিটেন বা বিলেত বলা হয়, সেটি হচ্ছে এই ইংল্যান্ডকে বলা হয় বিলেত বলা হয়, ব্রিটেন বলা হয়, ইংরেজিতে বলা হয় ইউনাইটেড কিংডম। এই দরিদ্র শ্রেণীর কল্যাণের জন্য দরিদ্র আইনে দরিদ্রদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। সেই 3টি শ্রেণী হচ্ছে সক্ষম দরিদ্র, অ্যাবল বডিড পুয়ার; অক্ষম দরিদ্র, ইম্পর্টেন্ট পুয়ার; ডিপেন্ডেন্ট চিলড্রেন, নির্ভরশীল শিশু বা নির্ভরশীল বালক বালিকা। প্রথমে সক্ষম দরিদ্র, অ্যাবল বডিড পুয়ার। ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে বা প্যারিশে, প্যারিস মানে এখানে ফ্রান্সের রাজধানী প্যারিস না, প্যারিস মানে এখানে এলাকাকে বোঝানো হচ্ছে। এলাকা হচ্ছে প্যারিস। যে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন প্যারিসে বা বিভিন্ন কাউন্টি বা প্রদেশে যে সমস্ত সবল ভিক্ষাবৃত্তি করে ঘুরে বেড়ায়, ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত রয়েছে, তাদেরকে বলা হয় সক্ষম দরিদ্র। তারা সবল ভিক্ষুক নামে পরিচিত। তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে ধরে এনে কর্মশালায় প্রেরণ করা, ওয়ার্ক হাউসে প্রেরণ করা, এই দরিদ্র আইনে সক্ষম দরিদ্র তাদেরকে বলা হয়। যারা ভিক্ষাবৃত্তি করে এক কাউন্টি থেকে এক প্যারিস থেকে অন্য প্যারিসে ঘুরে বেড়ায়, ভিক্ষাবৃত্তির কাজে নিয়োজিত রয়েছে, যারা সবল ভিক্ষুক নামে পরিচিত, তাদেরকে ধরে এনে তালিকাভুক্ত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা ওভারসিয়ারের মাধ্যমে তালিকাভুক্ত করে তাদেরকে ওয়ার্ক হাউস বা কর্মশালায় পাঠানো হয়। সেখানে তাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক কাজে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে অ্যাবল বডিড পুয়ার বা সক্ষম দরিদ্র। অক্ষম দরিদ্র, ইম্পর্টেন্ট পুয়ার। অক্ষম দরিদ্র বলতে তাদেরকে বোঝানো হয় যারা অন্ধ, বিকলাঙ্গ, বধির, যারা মানসিক প্রতিবন্ধী, যারা শারীরিক প্রতিবন্ধী বা দৈহিক প্রতিবন্ধী, তাদেরকে বলা হয় অক্ষম দরিদ্র। এই অক্ষম দরিদ্রের মধ্যে আছে অন্ধ, মুখ, বধির, বিকলাঙ্গ, যারা কথা বলতে পারে না, বোবা, যারা চোখে দেখতে পারে না, জন্মান্ধ বা পরবর্তীতে অন্ধ, যারা বিকলাঙ্গ, পঙ্গু, তাদেরকে অক্ষম দরিদ্র বলা হয়। এই অক্ষম দরিদ্রদেরকে তালিকাভুক্ত করে আউটডোর রিলিফ প্রদান করা হয় তাদেরকে, যেন তারা দারিদ্রতা দূর হয় তাদের, এই জন্য তাদেরকে আউটডোর রিলিফ প্রদান করা হয়। এটা হলো অক্ষম দরিদ্র, ইম্পর্টেন্ট পুয়ার ইংরেজিতে যাকে বলে। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেন, নির্ভরশীল শিশু বা নির্ভরশীল বালক বালিকা। এই নির্ভরশীল শিশুর মধ্যে বলা হয় এতিম, মিসকিন, অনাথ, আশ্রয় সম্বলহীন, তাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট চিলড্রেন। এই নির্ভরশীল শিশুদের মধ্যে
তাদের নিকট আত্মীয় যদি কেউ ধনী থাকে, শিল্পপতি থাকে, বড় ব্যবসায়ী থাকে, বড় চাকরিজীবী থাকে, ধন সম্পত্তি আর্থিক অবস্থা যদি তাদের ভালো থাকে, তাহলে তার নিকট আত্মীয়ের কাছে তাদেরকে পাঠানো হয়। শিশু হলে চাকরিতে নিয়োজিত হওয়ার আগ পর্যন্ত, ছেলে হলে চাকরিতে নিয়োগ হওয়ার আগ পর্যন্ত বা সাবলকত্ব অর্জন করার পূর্ব পর্যন্ত, এবং মেয়ে হলে বিবাহের পূর্ব পর্যন্ত তাদেরকে সেই নিকট আত্মীয়ের বাড়িতে চাকরানি হিসেবে কাজ করতে হয়। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেন বা নির্ভরশীল বালক বালিকা। তো এখানে এই দরিদ্র আইনে মোটামুটি 3টি শ্রেণীতে ভাগ করা হয়: সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল বালক বালিকা বা নির্ভরশীল শিশু। ইংরেজিতে অ্যাবল বডিড পুয়ার, নাম্বার 1 অ্যাবল বডিড পুয়ার, নাম্বার 2 ইম্পর্টেন্ট পুয়ার, নাম্বার 3 ডিপেন্ডেন্ট চিলড্রেন। এই 3 ভাগে ভাগ করা হয়। এরপর আমরা দেখি যে এই আইনটি দরিদ্র শ্রেণীর কল্যাণার্থে যথেষ্ট উপকার করেছে। এই আইনটি আমরা বলতে পারি যে শুধু ইংল্যান্ডের জন্য নয়, বাংলাদেশের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য। যদি বলা হয় যে ইংল্যান্ডের দরিদ্র আইনটি কি, আইনটির প্রধান প্রধান দিকগুলো কি, এবং এই আইনটি কি বাংলাদেশে প্রয়োগ করা যায়, উত্তরে আমরা বলবো যে হ্যাঁ, ইংল্যান্ডের দরিদ্র আইনের প্রধান প্রধান দিকগুলো 3টি: সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল বালক বালিকা। এগুলো আমরা ব্যাখ্যা দেবো। এরপর বলবো যে আইনটি বাংলাদেশে প্রযোজ্য, কারণ বাংলাদেশেও সক্ষম দরিদ্র রয়েছে, সবল ভিক্ষুক রয়েছে, যারা এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়, ভিক্ষাবৃত্তির কাজে নিয়োজিত, যাদেরকে সক্ষম ভিক্ষুক বলে, সবল ভিক্ষুক বলে পরিচিত হয়েছে। তাদেরকে কর্মশালা বা ওয়ার্ক হাউসে পাঠানো যায়। ইংল্যান্ডের মতো বাংলাদেশেও অন্ধ, বধির, বিকলাঙ্গ, পঙ্গু, শারীরিক প্রতিবন্ধী, দৈহিক প্রতিবন্ধী লোক রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে আউটডোর রিলিফ দেওয়া যেতে পারে। এবং ইংল্যান্ডের মতো বাংলাদেশে অনাথ, এতিম, দুস্থ, অসহায় শিশু রয়েছে, তাদেরকে নিকট আত্মীয়দের কাছে ভরণ পোষণের জন্য, সাবলকত্ব অর্জনের পূর্ব পর্যন্ত বা বিবাহের পূর্ব পর্যন্ত তাদেরকে সেখানে রাখা যেতে পারে। তাহলে আমরা বলবো যে ইংল্যান্ডের দরিদ্র আইনটি, 1601 সালের দরিদ্র আইনটি বাংলাদেশে প্রযোজ্য। ওই প্রেক্ষাপট বাংলাদেশে আছে, সুতরাং 1601 সালের দরিদ্র আইনটি বাংলাদেশে প্রয়োগ করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে কি, আমি বলছিলাম কি যে ইংল্যান্ডের দরিদ্র আইনের প্রধান প্রধান দিকগুলো কি, আইনটি কি বাংলাদেশে প্রয়োগ করা যায়, ব্যাখ্যা করো। তাহলে এইভাবে লিখতে হবে, যেভাবে আমি বললাম বা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ইংল্যান্ডের দরিদ্র আইনের যে বৈশিষ্ট্য, কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1 নম্বর, সমন্বিত রূপ। এই আইনটি অতীতের সকল আইনের সমন্বয় সাধন করে প্রণয়ন করা হয়েছে বলে 1601 সালে। এই আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটি সমন্বিত রূপ। দরিদ্র আইনগুলোর পূর্ববর্তী সকল দরিদ্র আইনের একটা সমন্বিত রূপ হচ্ছে 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইন। 2 নম্বর হচ্ছে দরিদ্রদের শ্রেণী বিভাগ করা। এই আইনে দরিদ্রদেরকে 3টি ভাগে ভাগ করা হয়, যেটা আমি বললাম যে সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল বালক বালিকা বা নির্ভরশীল শিশু। এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়। এই আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে দরিদ্রদেরকে শ্রেণী বিভাগ করা। 3 নম্বর হচ্ছে সরকারি কর্মসূচির সূচনা, অর্থাৎ সরকার সাহায্য প্রদান করে থাকে। ইংল্যান্ডের সরকার দরিদ্র শ্রেণীর কল্যাণের জন্য দরিদ্রদেরকে সাহায্য করে থাকে এবং বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে তাদের সেবা প্রদান করা হয়ে থাকে। এই জন্য বলা হয় যে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরকারি কর্মসূচির সূচনা। 4 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ যে ক্ষেত্রে যারা নির্ভরশীল শিশু বা নির্ভরশীল বালক বালিকা, তাদের সাবলকত্ব অর্জনের পূর্ব পর্যন্ত বা বিবাহের পূর্ব পর্যন্ত তাদেরকে নিকট আত্মীয়দের কাছে প্রেরণ করা হয়, যেন তারা সেখানে আত্মীয় স্বজনদের সেবা, চাকর-চাকরানি হিসেবে কাজ করে এবং আত্মীয় স্বজন তাদের দায়িত্ব কর্তব্য নেয়, তাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য নেয়। 5 নম্বর হচ্ছে বাধ্যতামূলক শ্রম। যেখানে সবল ভিক্ষুক নামে যারা পরিচিত, সক্ষম দরিদ্র, তাদেরকে কর্মশালায় বাধ্যতামূলকভাবে কাজ করতে হয়, সেখানে তাদেরকে নিয়োজিত করা হয় কর্মশালার মধ্যে, ওয়ার্ক হাউসে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে তারা জন্মগ্রহণ করেছে অথবা যে প্যারিসে জন্মগ্রহণ করেছে অথবা যে প্যারিসে তারা 3 বছর বসবাস করেছে, তাদেরকে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান করা হয়। স্থানীয় লোকদের স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান করা হয়, এটা একটি বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান। 7 নম্বর হচ্ছে সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার। এখানে সম্পদ এবং সুযোগের সদ্ব্যবহার করা হয়। এই আইনে সম্পদ বলতে জনশক্তি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত যারা আছে সবল ভিক্ষুক, তারা এক ধরনের জনশক্তি। এই জনশক্তি একটা হিউম্যান রিসোর্স, মানবীয় সম্পদ, এবং তাদেরকে বস্তুগত সম্পদের সহায়তার মাধ্যমে, টাকা পয়সা, খাবার ইত্যাদির মাধ্যমে তাদের
বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সহকর্মী নিয়োজিত করা হয়। 8 নম্বর হচ্ছে সাহায্যের জন্য শর্ত। এখানে সাহায্যের জন্য শর্ত আরোপ করা হয়েছে। সে শর্ত কি? সে শর্ত হচ্ছে তারা সেখানে জন্মগ্রহণ করতে হবে অথবা ওই এলাকায় বা ওই প্যারিসে কমপক্ষে 3 বছর অবস্থান করতে হবে। তাহলে এই শর্ত পালন করলে তাদেরকে সাহায্য দেওয়া যেতে পারে। 9 নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি দমন করা, অর্থাৎ প্যারিসে, ইংল্যান্ডের প্যারিসে যে সমস্ত লোকগুলো ঘুরে বেড়ায় ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত আছে তাদেরকে কর্মশালায় প্রেরণ করলে ভিক্ষাবৃত্তি রোধ হয়, অর্থাৎ এই আইনের একটি দিক হচ্ছে ভিক্ষাবৃত্তিকে দমন করা। 10 নম্বর হচ্ছে নিবন্ধন করা। যারা সাহায্যের জন্য আবেদন করবে তাদেরকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করতে হবে। এই আইনের একটি বৈশিষ্ট্য হচ্ছে নিবন্ধন করা। 11 নম্বর হচ্ছে ওভারসিয়ার নিয়োগ, অর্থাৎ তাদের দেখাশোনা করার জন্য, তাদেরকে তালিকাভুক্ত করার জন্য ম্যাজিস্ট্রেট বা বিচারক কর্তৃক ওভারসিয়ার নিয়োগ করা হয়। সেখানে দরিদ্রদের কল্যাণের জন্য ওভারসিয়ার নিয়োগ করা হয়। এই আইনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওভারসিয়ার নিয়োগ। 12 নম্বর হচ্ছে পারিবারিক দায়িত্ব, অর্থাৎ যারা নির্ভরশীল বালক বালিকা বা নির্ভরশীল শিশু, যাদেরকে ডিপেন্ডেন্ট চিলড্রেন আমরা বললাম, তাদেরকে তাদের নিকট আত্মীয়দের পরিবারে প্রেরণ করা হয় তাদের লালন পালনের জন্য। এটা একটি পারিবারিক দায়িত্ব। 13 নম্বর হচ্ছে করার উপর ব্যবস্থা। দরিদ্র শ্রেণী কল্যাণের জন্য ইংল্যান্ডে বিভিন্ন ধরনের করার উপর ব্যবস্থা করা হয়। এই করার উপর অর্জিত অর্থ দরিদ্র শ্রেণীর কল্যাণে ব্যয় করা হয়। 14 নম্বর জরিমানার ব্যবস্থা। যদি কেউ দরিদ্র আইন লঙ্ঘন করে বা দরিদ্র আইন অমান্য করে সেক্ষেত্রে তার জন্য জরিমানার ব্যবস্থা করা হয়। জরিমানার ব্যবস্থা করা হয়। এই 14টি হচ্ছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্য হচ্ছে এই 14টি। কি বললাম? 1 নম্বর বললাম সমন্বিত রূপ, 2 নম্বর বললাম দরিদ্রদের শ্রেণী বিভাগ করা, 3 নম্বর বললাম সরকারি কর্মসূচির সূচনা, 4 নম্বর আত্মীয় স্বজনের দায়িত্ব কর্তব্য, 5 নম্বর বাধ্যতামূলক শ্রম, 6 নম্বর স্থানীয় প্রতিষ্ঠান, 7 নম্বর সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার, 8 নম্বর সাহায্যের জন্য শর্ত, 9 নম্বর ভিক্ষাবৃত্তি দমন করা, 10 নম্বর নিবন্ধন করা, 11 নম্বর ওভারসিয়ার নিয়োগ, 12 নম্বর পারিবারিক দায়িত্ব, 13 নম্বর করারোপের ব্যবস্থা, 14 নম্বর জরিমানার ব্যবস্থা। এখন আমরা দেখব যে ইংল্যান্ডের 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়নের কারণ কি। আমরা যে কারণগুলো, প্রধানত 4টি কারণকে আমরা কারণ হিসেবে চিহ্নিত করতে পারি। 1 নম্বর হচ্ছে দারিদ্র দূরীকরণ, 2 নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি রোধ, 3 নম্বর হচ্ছে ভবঘুরের প্রতিকার, 4 নম্বর হচ্ছে দুস্থ অসহায়দের সেবা প্রদান। মোটামুটি অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধানত এই 4টি কারণ ইংল্যান্ডের 1601 সালের দরিদ্র আইন প্রণয়নের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে দারিদ্র দূরীকরণ। 1601 সালে দরিদ্র আইন প্রণয়ন করা হয়েছে দারিদ্র দূরীকরণের জন্য। যারা দারিদ্র সীমায় নিবেদিত, যাদের অন্য কোনো উপায়, ভরণ পোষণের বা চলাফেরার কোনো উপায়ান্তর নাই, তাদেরকে দারিদ্র বলা হয়। তারা অর্থাভাবে খাদ্য জোগাড় করতে পারে না, জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তাদের দারিদ্র কবলে নিপতিত। তাদের দারিদ্র দূরীকরণের জন্যই 1601 সালে দরিদ্র আইনটি প্রণীত হয়। 2 নম্বর হলো ভিক্ষাবৃত্তি রোধ, অর্থাৎ ইংল্যান্ডে বিভিন্ন কাউন্টিতে বা প্যারিসে যারা ঘুরে বেড়ায় সবল ভিক্ষুক নামে পরিচিত, তাদেরকে তালিকাভুক্ত করে ধরে এনে কর্মশালায় ওয়ার্ক হাউসে পাঠানো হয় এবং ভিক্ষাবৃত্তিকে রোধ করা হয় এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে ভিক্ষাবৃত্তি রোধ। 3 নম্বর হচ্ছে ভবঘুরের প্রতিকার। যারা ভবঘুরে ভ্যাগ্রান্ট এক স্থান হচ্ছে অন্য স্থানে ঘুরে বেড়ায়, ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত থাকে অথবা ভবঘুরে ঘুরে বেড়ায়, যারা বেকার, তাদেরকে ধরে এনে কর্মশালায় পাঠানো হয়। সেখানে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের কাজে নিয়োজিত করা হয়। এর হলো ভবঘুরেদের প্রতিকার হয়। যারা ভবঘুরে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়, যারা ব্যাকগ্রাউন্ড, তাদেরকে প্রতিকারের ব্যবস্থা করা হয়। 4 নম্বর দুস্থ অসহায়দের সেবা প্রদান। যারা দুস্থ, এতিম, অনাথ, অসহায় যারা দুস্থ, যারা অন্ধ, বিকলাঙ্গ, পঙ্গু, বধির, তাদেরকে, যারা শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী, যারা এতিম, অসহায়, দুস্থ, তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে দরিদ্র আইন প্রণয়নের আর একটি কারণ। তাহলে আমরা এই 4টি কারণ পেলাম, আমরা আলোচনা করলাম এই 4টি কারণ। এখন আমরা দেখব যে দরিদ্র আইন প্রণয়নের গুরুত্বটা কি। 1601 খ্রিস্টাব্দের দরিদ্র আইন প্রণয়নের গুরুত্বটা কি। 1 নম্বর গুরুত্ব হচ্ছে সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা। দরিদ্রদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা এই 1601 সালে দরিদ্র আইনে দরিদ্রদের সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, যেন তারা স্বাবলম্বী হতে পারে
যেন তারা দারিদ্র্য কাটিয়ে উঠতে পারে, এই জন্য সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। 2 নম্বর, অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস। এই আইনে যারা অলস, যারা অকর্মণ্য, কোনো কাজ করে না, ঘুরে বেড়ায়, যারা ব্যাকগ্রাউন্ড ভবঘুরে, যারা সবল ভিক্ষুক ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, অথবা যারা কোনো কাজ করতে পারে না, তাদেরকে সে অলস এবং অকর্মণ্য শ্রেণীর লোকদের সাহায্যের ব্যবস্থা করা হয়, সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। 3 নম্বর হচ্ছে স্থানীয়ভাবে সেবা প্রদান। যেটা আমরা বললাম যে প্যারিসে বিভিন্ন প্রদেশে এক কাউন্টি থেকে অন্য কাউন্টিতে যারা ঘুরে বেড়ায়, যারা ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত, যারা প্যারিসে বা এলাকায়, ইংল্যান্ডের বিভিন্ন প্যারিসে বা এলাকায় ঘুরে বেড়ায়, স্থানীয়ভাবে তাদেরকে সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। স্থানীয়ভাবে তাদেরকে সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। 4 নম্বর হচ্ছে সমাজকর্ম পদ্ধতির বিকাশ। অর্থাৎ সমাজকর্ম পদ্ধতি প্রথমে শুরু হয়েছে মানবতাবোধ এবং ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে। এখানেও ঠিক একই রকম, যে মানবতাবোধ এবং ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে সমাজকর্ম পদ্ধতির বিকাশ সাধন করা হয়। সমাজকর্ম পদ্ধতির বিকাশ সাধন করা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি যে সমাজকর্মের কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক এবং কমিউনিটি অর্গানাইজেশন মেথড প্রয়োগ করা হয়, কমিউনিটি ডেভেলপমেন্ট মেথড প্রয়োগ করা হয়। অর্থাৎ সমাজকর্ম পদ্ধতি মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো আমরা এখানে প্রয়োগ করতে দেখি। সোশ্যাল কেস ওয়ার্ক প্রয়োগ করা হয়, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রয়োগ করা হয়, কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি অর্গানাইজেশন, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সোশ্যাল অ্যাকশন, এগুলো প্রণয়ন করা হয়। তারগুলো দরিদ্রতা থেকে মুক্তি, দরিদ্রতা থেকে মুক্তি। যারা দরিদ্র, তাদের দারিদ্রতা থেকে মুক্তির জন্য তাদেরকে সেবা প্রদান করা হয়, যেন দারিদ্রতা থেকে তারা মুক্ত হতে পারে। দরিদ্রতা দূরকরণের চেষ্টা করা হয় 16 সালের দরিদ্র আইনের মাধ্যমে। তারপর হচ্ছে সুষ্ঠু পরিচালনা। এই মানুষদেরকে, যারা দরিদ্র শ্রেণীর লোক, যারা সক্ষম দরিদ্র, যারা অক্ষম দরিদ্র, যারা নির্ভরশীল বালক বালিকা, তাদেরকে সুষ্ঠুভাবে এই আইনের মাধ্যমে পরিচালিত করা হয়। 7 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ দরিদ্র আইন। এই আইনটি অপূর্ণাঙ্গ নয়, এটি একটি পূর্ণাঙ্গ দরিদ্র আইন। পরিপূর্ণভাবে এই আইনটি ইংল্যান্ডে বাস্তবায়ন করা হয় বলে এই আইনটি একটি পূর্ণাঙ্গ দরিদ্র আইন। এটা অপূর্ণাঙ্গ নয়, পূর্ণাঙ্গ। এটা দরিদ্র শ্রেণীর কল্যাণে সার্থকভাবে প্রয়োগ করা হয়েছে এবং দরিদ্র শ্রেণীর কল্যাণে যথেষ্ট উপকারে লেগেছে বলে এটা একটি পূর্ণাঙ্গ দরিদ্র আইন। 8 নম্বর হচ্ছে সমাজ কল্যাণে সরকারের ভূমিকা। এই আইনে আরেকটি গুরুত্ব হচ্ছে সমাজ কল্যাণ ক্ষেত্রে সরকারের একটা বিশেষ ভূমিকা এখানে আমরা দেখতে পাই। ইংল্যান্ড সরকারের একটা বিশেষ ভূমিকা দরিদ্র শ্রেণীর কল্যাণার্থে বা সমাজ কল্যাণ ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। তাহলে এখানে আমরা দেখলাম যে গুরুত্ব কি, গুরুত্ব দেখলাম। 1 নম্বর সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। 2 নম্বর অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস করা হয়। 3 নম্বর স্থানীয়ভাবে সেবা প্রদান করা হয়। 4 নম্বর সমাজকর্ম পদ্ধতির বিকাশ করা হয়। 5 নম্বর দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া হয়। 6 নম্বর সুষ্ঠু পরিচালনা করা হয়। 7 নম্বর পূর্ণাঙ্গ দরিদ্র আইন প্রণয়ন করা হয়। 8 নম্বর সমাজ কল্যাণে সরকারের ভূমিকা পালন করা হয়। তাহলে এগুলো হচ্ছে গুরুত্ব ইংল্যান্ডের দরিদ্র আইনের, 1601 খ্রিস্টাব্দের দরিদ্র আইনের গুরুত্ব। তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম, যে 1600 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য কি, দরিদ্র আইন প্রণয়নের কারণগুলো কি কি, দরিদ্র আইনের গুরুত্ব কি কি। এছাড়া আমরা একটু রিভিউ করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু রিভিউ করি যে ইংল্যান্ডে অতীতে যতগুলো আইন প্রণীত হয়েছে দরিদ্র আইন, সব আইনগুলো দরিদ্র শ্রেণীর কল্যাণে ব্যর্থ প্রমাণিত হওয়ায় সকল দরিদ্র আইন সমন্বয় সাধন করে 1601 খ্রিস্টাব্দের এলিজাবেথের দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়। এই আইনটিকে 43 এলিজাবেথের দরিদ্র আইন বলা হয়। এই দরিদ্র আইনে দরিদ্র শ্রেণীকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সক্ষম দরিদ্র, অ্যাবল বডিড পুয়ার। 2 নম্বর হচ্ছে অক্ষম দরিদ্র, ইম্পর্টেন্ট পুয়ার। 3 নম্বর হচ্ছে নির্ভরশীল শিশু, ডিপেন্ডেন্ট চিলড্রেন বা নির্ভরশীল বালক বালিকা। যারা সক্ষম দরিদ্র তারা হচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে বা বিভিন্ন প্যারিসে বা বিভিন্ন এলাকায় যারা ঘুরে বেড়ায়, যারা সবল ভিক্ষুক নামে পরিচিত, তাদেরকে ধরে এনে তালিকাভুক্ত করে, ওভারসিয়ারের মাধ্যমে তালিকাভুক্ত করে কর্মশালায় পাঠানো হবে, ওয়ার্ক হাউসে। সেখানে তাদেরকে অমানসিক পরিশ্রম করতে হয়, বৃত্তিমূলক প্রশিক্ষণে তাদের নিয়োজিত করা হয়। তারপর 2 নম্বর আমরা দেখি যে এই 1 নম্বর সক্ষম দরিদ্রের মাধ্যমে তাদের দারিদ্রতা দূর করার চেষ্টা করা হয় এবং তাদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং ভিক্ষাবৃত্তিকে নিরোধ করা হয়।
নিরুৎসাহিত করা হয় ভিক্ষাবৃত্তিকে এবং ভিক্ষাবৃত্তি দমন করা হয়। 2 নম্বর হচ্ছে অক্ষম দরিদ্র, ইম্পর্টেন্ট পুয়ার। অর্থাৎ অক্ষম দরিদ্র বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা অন্ধ, বধির, বিকলাঙ্গ, পঙ্গু, তাদেরকে তালিকাভুক্ত করে সেই অন্ধ, বধির, বিকলাঙ্গ, পঙ্গু তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে আউটডোর রিলিফের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। আউটডোর রিলিফের মাধ্যমে তাদেরকে তাদের দারিদ্রতা দূর করার চেষ্টা করা হয়। তারপর আমরা দেখি যে আরেকটি হচ্ছে যারা এতিম, অনাথ, দুস্থ, অসহায় তাদেরকে তালিকাভুক্ত করে নিকট আত্মীয়ের কাছে তাদেরকে পাঠানো হয়। তাদেরকে সাবলকত্ব হওয়ার পূর্ব পর্যন্ত বা বিবাহের পূর্ব পর্যন্ত তাদেরকে সেখানে, মেয়ে হলে বিবাহের পূর্ব পর্যন্ত, মহিলা হলে, বালিকা হলে বিবাহের পূর্ব পর্যন্ত তাদেরকে সেখানে চাকর চাকরানি হিসেবে কাজ করতে হয়, দাস দাসী হিসেবে কাজ করতে হয় এবং তাদেরকে তালিকাভুক্ত করে নিকট আত্মীয়ের মধ্যে পাঠানো হয়। ইংল্যান্ডে আমরা বলবো যে নির্ভরশীল শিশু এই বৈশিষ্ট্যটি মাধ্যমে, নির্ভরশীল শিশু এই বৈশিষ্ট্যের মাধ্যমে ওভারসিয়ার নিয়োগ করে তাদের দারিদ্রতা দূর করার চেষ্টা করা হয়। তো এই হচ্ছে প্রধানত 3টি। আমরা বললাম যে আগেও বলছিলাম যে ইংল্যান্ডের দরিদ্র আইনের প্রধান প্রধান দিকগুলো কী বা প্রধান প্রধান শ্রেণী বিভাগ কী, এটা 3টি শ্রেণী বিভাগ, প্রধান প্রধান দিকে 3টি। এবং এই আইনটি আমরা বলবো শুধু ইংল্যান্ড নয়, বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও এই আইনটি প্রয়োগ করা যেতে পারে। দারিদ্র সব দেশে সবল ভিক্ষুক আছে, অধিকাংশ দেশে আছে সবল ভিক্ষুক আছে। নির্ভরশীল ইম্পর্টেন্ট পুয়ার আছে, অর্থাৎ অন্ধ, বধির, বিকলাঙ্গ, পঙ্গু অন্যান্য দেশও আছে। উন্নত রাষ্ট্রের কথা আমরা বাদে দিলাম, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশে এই ধরনের অন্ধ, বধির, বিকলাঙ্গ, পঙ্গু রয়েছে, তাদের ক্ষেত্রে এই আইনটি প্রয়োগ করা যেতে পারে। আবার দুস্থ, অসহায়, এতিম, অনাথ অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে আছে এবং ওই সমস্ত রাষ্ট্রগুলোতে এই আইনটি প্রয়োগ করা যেতে পারে। শুধু বাংলাদেশেও কেন, অন্যান্য রাষ্ট্রেও প্রয়োগ করা যেতে পারে। উন্নত রাষ্ট্রের কথা আমরা বাদে দিলাম, অনুন্নত রাষ্ট্র, উন্নয়নশীল দেশে এই ধরনের দরিদ্র আমরা দেখতে পাই। তাদেরকে জরিপ করে তাদেরকে 1661 সালের দরিদ্র আইনের মতো এই আইন প্রয়োগ করে তাদের অবস্থার উন্নতি সাধন করা হয়, তাদের দারিদ্র্য দূর করার চেষ্টা করা যেতে পারে। তাহলে আমরা বলবো যে 1661 সালের এলিজাবেথের দরিদ্র আইন ইংল্যান্ডের যে দারিদ্র দূরীকরণের যে সার্থকভাবে প্রয়োগ করা হয়েছিল, সেই আইনটি আমাদের বাংলাদেশে প্রয়োগ করে বাংলাদেশে দারিদ্র দূরীকরণের সার্থকভাবে প্রয়োগ করা যেতে পারে। এই জন্য সবাইকে সচেতন হতে হবে, দারিদ্র দূর করার চেষ্টা করতে হবে। তো এই হলো আমরা আজকে আলোচনা করলাম 1661 সালের দরিদ্র আইন কী, এই আইনের শ্রেণী বিভাগ কী কী, এই আইনের প্রধান প্রধান দিকগুলো কী কী, এই আইনের বৈশিষ্ট্যগুলো কী কী, এই আইন প্রণয়নের কারণ কী কী এবং এই আইনের গুরুত্বগুলো কী কী, কী গুরুত্ব, ইম্পর্টেন্স রয়েছে, কী কী গুরুত্ব রয়েছে এই আইনের, সেগুলো আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে বই দেখো, বিভিন্ন লেখকের বই বাজারে আছে, ওগুলো দেখো। শুধু একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর বই নয়, ডিগ্রি লেভেলের বই, অনার্স লেভেলের বইতেও এগুলো আছে। 1661 সমাজকর্মের ইতিহাস ও দর্শন, সেখানে এটা আছে। 1601 সালে এলিজাবেথের দরিদ্র আইন আছে, তোমরা দেখবা, পড়বা। আশা করি উপরের লেভেলের বইও দেখবা, দেখে তোমরা পড়ে উপলব্ধি করতে সক্ষম হবা। আজ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।